আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি পারভিন মিতু। রাষ্ট্র সংস্কার ও নির্বাচনে প্রস্তুতি একসঙ্গে চলতে থাকবে বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, পেছনে ফেরার আর কোনো সুযোগ নেই। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত বেশি সময় যাবে সমস্যা তত বাড়বে, কারণ পুরো প্রশাসন এখনও ফেসিবাদের দখলে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে সেমিনারে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেলকে সাথে নিয়ে বিল্লাল হোসেনের রিপোর্ট। টানা ১৬ বছর ক্ষমতা দখলে রাখা স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে। ফেসিবাদ বিদায়ে বুকের তাজা রক্ত দিতে হয় হাজারো ছাত্র জনতাকে। দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিয়ে রাজনৈতিক দলগুলোর লক্ষ্য যখন জাতীয় নির্বাচন, তখন ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের সংলাপে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যরা গণহত্যার বিচারের প্রক্রিয়া নিয়ে সংশয় জানান। হাসিনাকে যদি 1000 বার ফাঁসি দেয়, তাও বাংলার মানুষের মন শান্তি হবে না। আমরা নির্বাচনের জন্য রক্ত দিই নেই, আপনারা দেশ সংস্কার করুন। বক্তারা বলেন, ক্ষমতার সিন্ডিকেট না ভেঙে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলোর উদ্যোগ সফলতার লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে। নির্বাচন ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই, সংস্কার ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই, ঐক্য ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার, নির্বাচনে যেতে হবে। সংলাপে বক্তারা জানান, জাতীয় ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র থেমে নেই। ক্ষমতা এককেন্দ্রিক যাতে না হয় তার জন্য নিশ্চিত করতে হবে রাজনৈতিক জবাবদিহিতা, সাথে সুগম করতে হবে অর্থনীতির চাকা। রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোকে রক্ষা করার পথ পদ্ধতি তৈরি না করে যে নির্বাচন আপনি করবেন, সেই নির্বাচনে কেউ না কেউ অবশ্যই বিজয়ী হবে। কিন্তু যেটি হচ্ছে এবং চলছে সেটা হলো ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের পক্ষে বিএনপি হলেও সময় ক্ষেপণের পক্ষে নয় দলটি। তবে নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার চায় জামাত। ন্যূনতম যে সংস্কার প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। ট্রাইব্যুনাল গঠন হয়েছে, অবিলম্বে সেই বিচার কার্য সম্পন্ন করা দরকার এবং সেটা আসন্ন নির্বাচনের পূর্বে বিচারের একটা পর্যায়ে যেন এই জাতি দেখতে পারে। আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, গণ অভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশকে সফল ও কার্যকর করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে তার সরকার। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। স্বৈরাচার তৈরির পথ বন্ধ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে এক সুরে জানালেন বক্তারা। ঐক্য খুব জরুরি। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগামী নির্বাচনে অংশ নিতে বাধা নেই। সকালে রাজধানীর FDC-তে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে কথা জানিয়ে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ নেতারা জুলাই হত্যাকাণ্ডের মামলায় দণ্ডিত হলে ভোটে অংশ নিতে পারবে না। আরও জানাচ্ছেন শাকিলা করিম। নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণে রাজধানীর FDC-তে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হয় ছায়া সংসদ। প্রতিযোগিতায় অংশ নেয় ইস্টার্ন ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি। প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নেতাদের সাজা হলে নির্বাচনে অংশ নিতে পারবে না। পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানুষের সামনে একটি স্বৈরাচারী রাজনৈতিক দল হিসেবে ইতিমধ্যে আবির্ভূত হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা আমাদের শাশ্বত আইন, প্রচলিত আইন, এবং এই আইনটা বাংলাদেশের মানুষ দীর্ঘ 54 বছর ধরে গ্রহণ করে আসছেন। তবে আইনি জটিলতা কাটিয়ে ওঠায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন বলে মত দেন অ্যাটর্নি জেনারেল। ওনার যে মামলাগুলো আছে, সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন, এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, দিল্লির প্রেসক্রিপশনে অনুষ্ঠিত বিগত 3টি সংসদ নির্বাচনের মতো আর কোনো প্রহসন দেখতে চায় না মানুষ। তদন্তের মাধ্যমে যদি এই নির্বাচনী অপরাধে তারা অপরাধী হয়ে থাকেন, তাদের বিচারের জন্য যদি আমরা মুখোমুখি করতে পারি, তাহলে আগামী ভবিষ্যতে আগামী নির্বাচনের ক্ষেত্রে কোনো নির্বাচন কমিশন, কোনো ডিসিএসপি, কোনো প্রিজাইডিং অফিসার কোনো অন্যায় দুর্নীতি করতে পারবে না। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে 10 দফা সুপারিশ তুলে ধরেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। সেই বিষয়ে কিন্তু আমরা সুপারিশ করছি। শাকিলা করিম, RTV, ঢাকা।
অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিয়ে আগামী 2 মাসের মধ্যে একাধিক রাজনৈতিক দল আসবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও ছাত্র জনতার আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভায় তিনি এমন তথ্য জানান। সার্জিস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ যদি রাজনৈতিক দলে যায় তবে পদগুলো ছেড়েই আসতে হবে। তরুণরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন সার্জিস। আগামী 2 মাসের মধ্যে আগামী বাংলাদেশে নতুন রাজনৈতিক দল আসবে, এক বা একাধিক রাজনৈতিক দল আসবে এবং এই অভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিল হয়তো তাদেরকে নিয়ে রাজনৈতিক দল আসবে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি কেউ সেই রাজনৈতিক দলে যেতে চায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদগুলো ছেড়ে তাকে যেতে হবে। সো নতুন রাজনৈতিক দল তরুণ প্রজন্মের নেতৃত্বে আসবে। এক সিন্ডিকেট পালালেও নতুন সিন্ডিকেট আর চাঁদাবাজ দখলবাজদের আবির্ভাব হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের। অরণ্য গফুরের রিপোর্ট। যশোর জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত সিন্ডিকেট মুক্ত দেশ গড়তে চায় জানিয়ে তিনি বলেন, চেতনা প্রচারের আড়ালে টাকা পাচার, ব্যাংক লুট ও রিজার্ভ শূন্য করে আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করেছে। দ্রব্যমূল্যের অগ্নিমূল্য আগের সিন্ডিকেটগুলো এখনো সরকার ভাঙতে পারে নাই, তবে ক্ষেত্র বিশেষে সিন্ডিকেট না ভাঙলেও সিন্ডিকেটের হাত বদল হয়েছে। একজন চাঁদাবাজি করে পেট করে পালিয়ে গেছে, আর কেউ এসে আবার চাঁদাবাজিতে লেগে যাক, সেটা কিন্তু আমরা চাই না। আমরা এমনই একটি বাংলাদেশ চাই যেই দেশে চাঁদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না, দখলদারদের অস্তিত্ব থাকবে না, কোর্ট কাছারি আদালত কোথাও ঘুষ চলবে না। ঢাকায় রমনা থানার কর্মী সম্মেলনে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সচিবালয়ের আগুন পতিত স্বৈরাচারের আরেকটি ষড়যন্ত্র। অস্থিতিশীল করা যায়, এদেশটাকে ব্যর্থ করা যায় সে চেষ্টা করে। সবাই যদি ঐক্যবদ্ধ থাকে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, বাইরে থেকে যতই তারা হাম্পি দাম্পি করুক না কেন, যত আগুনই লাগাক না কেন, এই আগুন তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রের কাছেই ছাত্র জনতার সরকার হার মানবে না বলে হুঁশিয়ারি জামায়াত নেতাদের। 18 কোটি মানুষের 2 চোখ আপনারা অন্ধ করতে পারবেন না। অরণ্য গফুর, আরটিভি, ঢাকা। শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং এবং কেমন দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে $300 মিলিয়ন পাঠানো হয়েছে বলে দাবি তাদের। এ সময় নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য বিশেষভাবে সামনে এসেছে। এদিকে বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুসারে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ শাসনের অধীনে অবৈধ তহবিল প্রবাহের কারণে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশে বার্ষিক $16 বিলিয়ন লোকসান হয়েছে। সচিবালয়ের আগুনের কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত দল। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তারা। এই ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত শেষে জানা যাবে উল্লেখ করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বুধবার গভীর রাতে আগুন লাগে সচিবালয়ের 7 নম্বর ভবনে। প্রথমে 6 তলায় লাগলেও সেই আগুন ছড়িয়ে পড়ে 9 তলা পর্যন্ত, যা নিয়ে শুরুতেই আলোচনা হয় এটি দুর্ঘটনা নাকি নাশকতা। এমন প্রশ্নের মধ্যেই আগুনের ঘটনায় বৃহস্পতিবার 8 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত দল গঠন করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে এই কমিটি শুক্রবারই আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। এদিন সকালে সচিবালয়ের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কমিটির সদস্যরা। নেওয়া হয় ক্রাইম সিন, সেখানে বৈঠকও করেন তারা। পরে কমিটির সদস্য ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান,
আগুনে পোড়া বিভিন্ন কক্ষ পরিদর্শন করে অনুসন্ধানের কাজ শুরু করেছেন তারা। আমরা তদন্তের কাজটা শুরু করছে, এখন আমাদের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না। আমরা ভিজিট করছি, সবাই দেখেছি, পরে এটা মন্তব্য করব। তিনি জানান, আগুন দুর্ঘটনাজনিত নাকি নাশকতা তা তদন্ত শেষে জানা যাবে। তদন্ত চলছে, এখন কোনো মন্তব্য করা যাবে না। তদন্ত চলছে, আমি একটু তদন্তের মেম্বার, আমি তো মন্তব্য করতে পারি না। এই কমিটি কাজ শুরুর প্রথম 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা। অপরদিকে একই ঘটনায় গঠিত অন্য কমিটিগুলোও তাদের কাজ শুরু করেছে। উল্লেখ্য, আগুনে কমপক্ষে 5টি মন্ত্রণালয়ের নানা গুরুত্বপূর্ণ তথ্য পুড়ে গেছে, যাতে বিগত সরকারের নানা দুর্নীতির তথ্য প্রমাণ নষ্ট হয়েছে বলে জানা যায়। সাকিবুর রহমান, RTV, ঢাকা। সচিবালয়ের আগুনের ঘটনাকে নাশকতা বলেই ধারণা বিশেষজ্ঞদের। আগুনের ধরন সহ সবকিছু মিলে এটাকে পরিকল্পিত বলে মত অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর মাকসুদ হেলালির। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক জানান, তদন্তের আগে নিশ্চিতভাবে বলা না গেলেও নাশকতার কথা এড়ানো যায় না। দীপ্ত চন্দ্র পালের রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে মধ্যরাতে আগুনে পুড়েছে 5 মন্ত্রণালয়। এই ঘটনার পরেই নানা মহলে গুঞ্জন, আগুনের ঘটনা পরিকল্পিত। কারণ খুঁজে বের করতে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। আগুনের ধরন ও আগুন লাগার সময় সহ বেশ কিছু বিষয় বিশ্লেষণ করে প্রাথমিকভাবে এটি পরিকল্পিত বলে মনে করেন অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ ডক্টর মাকসুদ হেলালি। শর্ট সার্কিট হলে কয়েকটা জায়গায় একই সঙ্গে আগুন লাগার সাধারণত সুযোগ নাই। ইন্টেনশনাল ফায়ারটা তখনই সম্ভব যখন আসলে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় একই সঙ্গে আগুনটা লাগে। আচ্ছা, এইটা অনেকটা ইন্ডিকেট করে যে এটা আসলে ইন্টেনশনাল ফায়ার। আগুনটা লাগছে কখন? যখন ইলেকট্রিক্যাল লোড অলমোস্ট 0, গভীর রাতে। সারাদিন এসি চললো, লাইট জ্বললো, ফ্যান চললো, শর্ট সার্কিট হলো না। তো রাতের বেলা যখন একটাও নাই, তখন শর্ট সার্কিট হলো, এটা আরেকটা অস্বাভাবিক জিনিস। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন এই বিশেষজ্ঞ। এখানের সেফটি, সিকিউরিটি সবই আলাদা হওয়া উচিত ছিল, অনেক বেশি সিকিউর হওয়ার কথা ছিল। সেখানে 3টা জায়গা থেকে একসঙ্গে আগুন লেগে যাবে, এটা স্বাভাবিক ছিল না। যদি নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের যদি কোনো সাহায্য সহযোগিতা না থাকে, তাহলে এই জিনিসটা হওয়ার কথা না। এটা খুব লো গ্রেডের আগুন, যদি আগুন লাগে খুব স্লো মুভ করে, সেক্ষেত্রে সাফিসিয়েন্ট টাইম পাওয়া গেছে, মানে আমাদের ফায়ার ব্রিগেড তারা সাফিসিয়েন্ট টাইম পেয়েছে টু রিচ টু এক্সটিংগুইশ। তাদের এত সময় লাগাটা এটাও একটা প্রশ্নবিদ্ধ জিনিস। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালকও মনে করেন নাশকতার কথা এড়ানো যায় না। কেপিআই বা অতি গুরুত্বপূর্ণ স্থান হওয়ার পরও সচিবালয়ের অগ্নিসুরক্ষা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী নয় বলে মত তার। এখানে হয়তো সিসি ক্যামেরাগুলো শুধু ছিল, হয়তো তারপরে বেশি কিছু ছিল না। সুতরাং কাজগুলো করা হয় অনেক দায়সারা ভাবে। আসলে টাকা পয়সা খরচ করতেছে, কিন্তু একটা ফাংশনাল না। আমি দেখতে পেলাম যেখানে ফায়ারের হয়তো ওখানে হোস পাইপ লাগানো হয়েছে, কিন্তু ওটা ব্রাঞ্চ পাইপের যেটা আছে নজলটা না, এখানে চুরি হয়ে গেছে আসলে। সুতরাং এগুলো তদারকির অভাব আছে এবং ফায়ারের জিনিসপত্রগুলো সঠিকভাবে নেয়। কিন্তু একটা স্ট্যান্ডার্ড কেপিআই কিন্তু টোটাল ফায়ার ইলেকট্রিক্যাল সিস্টেম, ফায়ার সিস্টেম এগুলো রেগুলার ইন্সপেকশন করতে হবে আসলে। সচিবালয়ের আগুনকে নজিরবিহীন মন্তব্য করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি সবার। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। গত 6 মাসে 100টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। বেকার হয়েছে প্রায় 60,000 শ্রমিক। শ্রমিকদের ঠিকমতো বেতন না দিতে পারা কারখানার সংখ্যা অন্তত 158টি। এমন তথ্য দিয়েছে শিল্প মালিকদের সংগঠন BGMA। ব্যবসায়ীরা বলছে, গ্যাস সংকট, ব্যাংকগুলোর চরম অসহযোগিতার পাশাপাশি নেতাদের উস্কানিতে শ্রমিক অসন্তোষী এর পেছনে দায়ী। এই অবস্থা চলতে থাকলে আগামী 4 মাসে পোশাক খাতে ভয়ঙ্কর পরিস্থিতির সংখ্যা শিল্প মালিকদের। সেলিম মালিকের রিপোর্ট। ব্যবসায়ীদের অক্লান্ত প্রচেষ্টায় 80-র দশক থেকে বাংলাদেশের রপ্তানি খাতে মহিরুহ রূপে পরিণত হয় তৈরি পোশাক শিল্প। এ শিল্পে কর্মসংস্থান হয়েছে 40 লাখের বেশি শ্রমিকের। গত কয়েক বছরের পরিসংখ্যানে প্রায় প্রতি বছর রপ্তানি হয়েছে 36 থেকে 45 বিলিয়ন ডলার, যা দেশের মোট রপ্তানি আয়ের 80% বেশি। তবে গত কয়েক মাস ধরে মোটেই ভালো যাচ্ছে না এ শিল্পের হালচাল। একে একে বন্ধ হয়ে যাচ্ছে পোশাক কারখানা। BGMA এর হিসাবে গত 6 মাসে বন্ধ হয়ে যাওয়া কারখানার সংখ্যা কমপক্ষে 100টি। এরই মধ্যে বেকার হয়েছে 50,000-এর বেশি শ্রমিক। বেতন দিতে হিমশিম খাচ্ছে আরো 150-র বেশি কারখানা। এমন পরিস্থিতির কারণ কি, ব্যাখ্যা দিলেন শিল্প মালিকদের সংগঠনের এই সভাপতি। প্রথমত হচ্ছে গ্যাস সংকট, দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকিং খাতের চরম অব্যবস্থাপনা এবং অসহযোগিতা। মূলত এই দুইটা কারণেই অধিকাংশ ফ্যাক্টরি বন্ধ হচ্ছে। শ্রমিক অসন্তোষ বা শ্রমিকদের নানা রকমের
অত্যাচারে ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, এরকমও ঘটনা আছে। তিনি জানালেন, এখনই ব্যবস্থা না নিলে আগামীতে অপেক্ষা করছে অশনি সংকেত। ফোরে যেগুলো এগুলো এখনই হয়তো বন্ধ হবে, আর যেগুলি 1-2-তে আছে এগুলো হয়তো আরো 3-4 মাস পরে গিয়ে বন্ধ হবে। এইখানেও যদি ব্যাংকগুলি যদি তাদেরকে প্রপারলি হ্যান্ডেল করে, সহযোগিতা করে, তাহলে এই অবস্থা থেকে হয়তো কেউ বেঁচে ফিরে আসতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অভ্যন্তরীণ সংকটের সমাধান নয়, শিল্পকে টিকে রাখতে পোশাকের দাম বাড়াতে হবে, চাপ দিতে হবে ক্রেতাদের। এলসির জন্য ব্যয়, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন জনিত যে উচ্চ ব্যয়, এবং একই সাথে গ্যাস বিদ্যুতের জন্য যে উচ্চ ব্যয়, যেটা কিনা এখন এলএনজি বা এগুলো দিয়ে মেটাতে হচ্ছে, এবং একই সাথে শ্রমিকদের মজুরি সংক্রান্ত অ্যাডজাস্টমেন্ট যেটা জাতীয় পর্যায়ে গৃহীত হয়েছে এবং নতুন করে যেটা 9% অ্যাডজাস্ট হওয়ার দরকার, এইগুলোও যেন তারা তাদের মূল্য কাঠামোর ভিতরে বিবেচনায় নিয়ে তারপরে যাতে প্রাইসটি সেট করা হয়। পাশাপাশি সরকারের নীতি সহায়তা এবং এলডিসি গ্র্যাজুয়েশনের পদক্ষেপ থেকে আগামী 5 বছর জন্য সরকারকে পিছিয়ে আসার আহ্বান শিল্প সংশ্লিষ্টদের। আগামী 5 বছরের জন্য এলডিসি গ্র্যাজুয়েশন স্থগিত করার কোনো বিকল্প আর নেই। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলের বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেছে একই পরিবারের 4 জন সহ মোট 6 জনের। এই ঘটনায় আহত আরও অন্তত 5 জন। তাদের রাজধানীর মিটফোর্ড সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রফিকুল ইসলামের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায় ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কার, মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসকে ব্যাপারী পরিবহনের একটি বেপরোয়া বাস ধাক্কা দেয়। এ সময় বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট কারটি, মোটরসাইকেলটিও ছিটকে পড়ে দূরে। এ ঘটনায় প্রাণ যায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের 4 জন ও মোটরসাইকেলে থাকা মা ও শিশুসহ মোট 6 জনের। শুক্রবার সকালে রাজধানীর জুরাইনের বাসিন্দা সোহান মিয়া পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছিলেন গ্রামের বাড়ি গোপালগঞ্জে। পথে ধলেশ্বরী টোল প্লাজায় এই দুর্ঘটনার শিকার হন তারা। বেপরোয়া বাসের ধাক্কায় ঘটনাস্থলে সোহানের শিশু ছেলে ইমি মারা যায়। সেনাবাহিনী সহ স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আরও 8 জনকে হাসপাতালে নেয়ার পথে সোহানের স্ত্রী অনামিকা আক্তার, শাশুড়ি আমেনা বেগম ও শ্যালিকা অ্যানি আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমার ওয়াইফ একজন, আমার 2 মেয়ে একজন, 2 মেয়ে, আর আমার নাতি, ছোট নাতি 1.5 বছরের। 7 বছরের শিশু আব্দুল্লাহ আবদারে নিজের বাবা মায়ের সাথে মোটরসাইকেলে করে মাদারীপুরে নানা বাড়িতে যাচ্ছিল তারা, কিন্তু ঘাতক বাসের চাপায় প্রাণ যায় আব্দুল্লাহর। অন্যদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আব্দুল্লাহর মা। আমার মেয়ের বিয়ে, ওই বিয়ের অনুষ্ঠানে আর কি যাওয়ার জন্য বাসার থেকে মগবাজার থেকে রওনা দিয়েছিল মাদারীপুরে যাবে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও পালিয়ে গেছে চালক। রফিকুল ইসলাম, আরটিভি, ঢাকা। পাবনার সাথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমনের ট্রাকের ধাক্কায় 4 কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 5 জন। ভোরে উপজেলার রাঙ্গামাটিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য ভোরে করিমনযোগে অন্য এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে তাদের বহনকারী করিমনটি রাঙ্গামাটিয়া এসে সড়কে দাঁড়ালে সাথিয়াগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 3 জন এবং হাসপাতালে নেয়ার পর আরও 1 জনের মৃত্যু হয়। নিহতরা উপজেলার রাঙ্গামাটি গ্রামের খোকন ইসলাম, ছন্দ গ্রামের ধনী প্রমাণিক, রাসেল আহমেদ ও রাঙ্গামাটিয়ার মোহাম্মদ জলিল। নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপি কর্মী কবির হোসেনকে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে উপজেলার সুজায়েতপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কবির হোসেন ওই এলাকার নূর নবীর ছেলে। পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, কবির জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মুখোশ পরা 5-6 জন দুর্বৃত্ত অটোরিকশা নিয়ে তার গতিরোধ করে। এ সময় তার মাথা লক্ষ্য করে গুলি ছুড়লে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তার গলা ও পায়ের রক কেটে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা না গেলেও তদন্তে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। ভরপুর সরবরাহের পরও চড়া চালের দাম। যৌক্তিক কারণ ছাড়াই সপ্তাহের ব্যবধানে কেজিতে 8 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায়। 75 টাকার নাজি শালের দাম উঠেছে 85 টাকায়। স্বস্তি নেই মুরগিতে। 30 টাকা বেড়ে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 210 টাকা কেজিতে। ফের 200 টাকা বেড়ে ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 2500 টাকায়। তবে ডজন প্রতি ডিমের দাম কমেছে 10 টাকা। কমতির দিকে আলু, পেঁয়াজ ও শীতকালীন সবজির দাম। সেলিম মালিকের আরও একটি রিপোর্ট।
দেশে চলছে আমনের মৌসুম। সরকারি উদ্যোগে চলতি সপ্তাহেই আমদানি করা হয়েছে আরো 24,500 টনের বেশি চাল। স্বভাবতই চালের দাম কমার কথা, কিন্তু বাজারের চিত্র ঠিক তার উল্টো। নাদির চাল আমরা আগে 75 থেকে 70 টাকা বিক্রি করতাম, এখন নাদির চাল 85 থেকে 90 টাকা পর্যন্ত হয়ে গেছে কিছু কিছু নাদির চাল। এটা একমাত্র এই বড় বড় কোম্পানি গো আর মেলার গো, এটা সিন্ডিকেট, তাতে কোনো সন্দেহ নাই। কারসাজি করে বাজার থেকে সয়াবিন তেল উধাও করার পর সরকার বাধ্য হয় লিটার প্রতি 8 টাকা দাম বাড়াতে। তারপরও স্বাভাবিক হয়নি তেলের সরবরাহ। ডিলার বড় কোম্পানি তেল আসতেছে না, আসলে পাইবেন। 2টা কোম্পানি দিচ্ছে, 3টা কোম্পানি বন্ধ আছে এখনো। বাজারে বাড়তি দেশি মাছের দাম। ইলিশের দাম উঠেছে প্রায় 2,500 টাকা। 1 কেজি 200-300 গ্রাম আজকে বিক্রি করতেছি 2400 টাকা কেজি, আর 1 কেজি 150 গ্রাম এটা বিক্রি করতেছি 2000 টাকা কেজি। শীতকালীন সবজিতে ভরপুর বাজার, কমেছে দামও। আলু ও পেঁয়াজের দর প্রতির দিকে। মূলা, শালগম, পেঁপে 30 থেকে 35 টাকা কেজি, আর হলো শসা, ক্ষীরা এগুলো হলো 50 থেকে 60 টাকা কেজি। ফুলকপি, পাতাকপি এগুলো হলো 30 থেকে 35 টাকা পিস। দেশি পেঁয়াজ ছিল 1 সপ্তাহ আগে 80 টাকা, এখন হয়েছে মাত্র 50 টাকা কেজি। নতুন আলু হলো 45-50। ডজনে 10 টাকা কমেছে বাদামি ডিমে। লাল ডিম ছিল গত সপ্তাহে 140 টাকা, এই সপ্তাহে হয়েছে 130 টাকা। সাদাটা ছিল 35 টাকা, সাদা ডিমটা হয়েছে এই সপ্তাহে 125 টাকা। নিম্নবিত্তের নাগালের বাইরে মুরগি, কেজি প্রতি দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি 180 টাকা 90 টাকা বেচি। আজকে মনে হয় আজকে আর এক সপ্তাহ হয়েছে, আজকে ব্রয়লার মুরগি 100টা 210 টাকা আর বড়টা 200 টাকা। ঊর্ধ্বমুখী গরু ও খাসির মাংস 30 থেকে 50 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 আর খাসির মাংস 1200। সেলিম মালিক, RTV, ঢাকা। প্রতারণা, জালিয়াতি ও সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে আশিয়ান সিটি সাধারণ মানুষের জমি ও প্লট দখলের অভিযোগ করেছেন ভুক্তভোগী প্লট ও জমির মালিকরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস স্বর্ণা বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে আশিয়ান সিটি কর্তৃপক্ষ তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে রাজধানীর খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান ও বরুড়া এলাকায় অভিযুক্তদের জায়গা দখল করে নিয়েছে। এই বিষয়ে প্রশাসনের সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ করেন তারা। এবার অভিশংসনের মুখে পড়লেন দক্ষিণ কোরিয়ার সদ্য দায়িত্ব নেওয়া ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু। সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে অভিশংসনের 2 সপ্তাহ পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের বিরুদ্ধেও এমন পদক্ষেপ নিলেন দেশটির পার্লামেন্ট। তাকে সরানোর পক্ষে ভোট দিয়েছেন 192 জন আইন প্রণেতা। এর আগে 3 ডিসেম্বর সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার পর পার্লামেন্টের প্রেসিডেন্ট ইয়নকে অভিশংসিত করা হয়। এরপরই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন দেশটির প্রধানমন্ত্রী হান ডাক-সু। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মিশনে অনুশীলন শুরু করেছে চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। শুক্রবার রূপগঞ্জের বিকেএসপির মাঠে অনুশীলন ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেন মুশফিকুর রহিম, মোহাম্মদ নাব্বিরা। দলটিতে যোগ দিতে ইতোমধ্যে ঢাকায় পা রেখেছেন পাকিস্তানি পেসার শহীদ আশা আফ্রিদি। কাল থেকে অনুশীলনে যোগ দেওয়ার কথা তার। এদিন আসন্ন আসরেও দল ভালো করবে বলে বিশ্বাস স্পিনার নাইম হাসানের। প্রথমবারের মতো এবারও দলটিকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। বাহাতিয়ে ব্যাটারের অধীনে খেলাটা বেশ উপভোগ্য। অনুশীলন শেষে এমনটাই বলেন নাইম। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।